যদি আমি এই অভিযোগটা ধরেই নিই যে বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে। এই যে 30 লক্ষ মানুষের নাম ডিলিটেড হয়েছে, এটা বিরোধী দলকেই ভোট দিতে, এর মধ্যে বিজেপির ভোটার নেই। তার কারণটা হচ্ছে আজকের দিনে নো ম্যান ইজ ইম্পার্শিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, তিনি প্লিড করলেন, সেইটা সবাই দেখতে পেলেন। আমি যেহেতু চিফ মিনিস্টার নই, আমিও কিন্তু ওয়ান অফ দ্য পিটিশনার ছিলাম। তৃণমূল নির্বাচনের পর প্রাসঙ্গিকতা হারাচ্ছিল। এই অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করলো কে? বিজেপি। তার কারণ বিজেপি জানে তৃণমূল যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। বিজেপির কাছে কংগ্রেস থ্রেট। যে ধরুন এই যে 30 লক্ষ মানুষের নাম ডিলিটেড হয়েছে, আপনারাই বা বিজেপির ক্ষেত্রেও যদি আমি এই অভিযোগটা ধরেই নিই যে বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে, এই 30 লক্ষ আমি 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 আপনার আপনি হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি। আমি বলছি যে ধরুন এই অভিযোগটাই বা কি করে আসছে যে এই যে 30 লক্ষ ভোটার ছিল, এটা বিরোধী দলকেই ভোট দিতে, এর মধ্যে বিজেপির ভোটার নেই। আপনাকে দুটো জিনিস বলছি। এই সরকার হওয়ার পর ইললিগাল কনস্ট্রাকশন ভাঙতে গেল, আমি ওয়েলকাম করেছি। তবে এইটুকু আমি ওয়েলকাম করিনি যে গরিবের বাড়ি তুমি ভাঙছো ইললিগাল বলে। এই ইললিগালটা লিগাল করার জন্য যারা পারমিশন দিয়েছিল, প্রথমে তাদের অ্যারেস্ট করো। সেই পারমিশনটা আবার কোথা থেকে এসছে, অ্যারেস্ট করো। তো আজকের যারা মন্ত্রিসভায় আছে, চিফ মিনিস্টার টু আদার্স, অন দ্যাট টাইম দে ওয়ার দি মিনিস্টার অফ দি দ্যাট গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এটাকে অর্ডার দিয়েছে, বা তার আগের যে লেফটের গভর্নমেন্ট ছিল। অলরাইট, এবার প্রশ্ন হচ্ছে, যে কোনো জাজ বলে ইললিগাল ল্যান্ড, ইললিগাল কনস্ট্রাকশন, একে ডিস্ট্রয় করো। ওকে, এইবার 2024-এর নির্বাচন, যে ভোটাররা ভোট দিলেন, এই ভোটাররাই হচ্ছে ল্যান্ড। সেই ল্যান্ডের উপরে দাঁড়িয়ে কনস্ট্রাকশন হয়েছে, এই ভোটাররা ভোট দিয়েছেন, তাই পশ্চিমবাংলা থেকে মেম্বার অফ পার্লামেন্টরা জিতেছেন। সেই মেম্বার অফ পার্লামেন্টরা মিনিস্ট্রি ফর্ম করেছেন, তাতে প্রধানমন্ত্রী হয়েছেন, হোম মিনিস্টার হয়েছেন, ডিফেন্স মিনিস্টার হয়েছেন। এই ভোটাররা যদি ল্যান্ড হয়ে থাকে আর ওরা যদি কনস্ট্রাকশন হয়ে থাকে, তো এই ল্যান্ডটা অবৈধ বলে আপনি ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গে 7 কোটির ওপরে জনতা, তার মধ্যে 6 কোটি হচ্ছে 67 লক্ষ এরকম। আপনি এবার বললেন যে 58 লক্ষ প্রথমেই বাদ, 27 লক্ষ অ্যাডজুডিকেশনে টোটাল, আর রেস্ট অফ দ্য টোটাল মিলে 91 লক্ষ। তাই এটা যদি আপনার অবৈধ, তাহলে এদের ভোট পেয়ে যিনি এমপি হয়েছেন তিনি অবৈধ। সেই এমপির সাপোর্টে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি অবৈধ। তাহলে ইললিগাল কনস্ট্রাকশন যখন ভাঙছো ইললিগাল ল্যান্ডের উপরে, সো দিস ইজ দি ইললিগাল ল্যান্ড। those who are the voter at the time of they have cast the vote in favor of BJP, that parliament member, তারা এটা করেছে। এই মিনিস্ট্রি, এই প্রধানমন্ত্রী, এই হোম মিনিস্টার, তারা ঠিক করেছেন। তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক? এই যে আপনি বলছেন এতে বিজেপির ভোটার ছিল, রামের ভোটার ছিল, এইটা নয়। তার কারণ হচ্ছে এই যে জ্ঞানেশ কুমারজি অ্যান্ড আদার, তারা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলেন, এতগুলো মানুষ মারা গেলেন, কোনো বিচার কোনো কিছু ব্যাপার নেই, কেন গেলেন, নীতি বারে বারে পরিবর্তনের কারণে, এবং সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন। ফার্স্ট আমার এটা ডিমান্ড ছিল কংগ্রেস পার্টি থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, তিনি প্লিড করলেন, সেইটা সবাই দেখতে পেলেন। আমি যেহেতু চিফ মিনিস্টার নই, আমিও কিন্তু ওয়ান অফ দ্য পিটিশনার ছিলাম। কেউ এটা লেখেনি 1 লাইন 2 লাইন, ওই প্রথম দিন কেসের দিন বাকি ফাঁকা। তার কারণটা হচ্ছে আজকের দিনে নো ম্যান ইজ ইম্পার্শিয়াল।
আমি পলিটিশিয়ান, আমি তো আমার দলকেই ভালো বলবো। আমার দল যদি কিছু খারাপ হয় যুক্তি তর্কে আমি বলবো দ্যাটস অ্যান্ড দ্যাটস, বাট হোয়াই আদার পিপল আর কিপ অ্যান্ড মাম? তারা কেন বলছে না হোয়াইট হোয়াইট, ব্ল্যাক ইজ ব্ল্যাক? আমি আপনার একটা মতামত চাইবো যে আপনি বললেন যে আপনিও একজন পিটিশনার ছিলেন, ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মিডিয়া অ্যাটেনশনটা বেশি পায়। আচ্ছা, এইটা কি শুধুমাত্র সি ওয়াজ চিফ মিনিস্টার অন দ্যাট টাইম এটার জন্য, নাকি তৃণমূলের পিছনে আইপ্যাকের মতো একটা প্রফেশনাল সংস্থা ছিল বলে মিডিয়া ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়েছে, আর কংগ্রেসের সেই মেকানিজমটার অভাব পড়ে যাচ্ছে যে মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না? আপনাকে আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে অস্বীকার করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী, আমি ছাত্র পরিষদের সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় সি ওয়াজ এ স্ট্রিট ফাইটার, বাট গুড অ্যাডমিনিস্ট্রেটর নয়, অ্যান্ড সে কারণেই তিনি স্টেটসম্যান হতে পারেননি, কিন্তু স্ট্রিট ফাইটার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ইতিহাস বিকৃত করি না। 21শে জুলাই যে প্রোগ্রাম হবে, 1993 সালে 21শে জুলাই তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কংগ্রেসের নেতারাও নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার পদস্খলন হয়, যে কারণে তিনি ফাইল খুলতে পারেননি, কমিশনের রিপোর্ট বার করতে পারেননি, এবং এই শহীদ দিবসটিকে জৌলুসে ভরে দিয়েছিলেন, আড়ম্বরতায় ভরে দিয়েছিলেন, যোগদান মেলায় ভরে দিয়েছিলেন, ক্ষমতার প্রদর্শনের জায়গা হিসাবে বেছে নিয়েছিল। আমি সভাপতি কোনোদিন হব এটা তো ভাবিনি। কোনো কোনো সময় মনে হয়েছিল কোনোদিন যদি সুযোগ হয়। প্রথম যেদিন আমি সভাপতি হই সেদিন আমি ভেবেছিলাম কংগ্রেসের, যুব কংগ্রেসের পতাকা নিয়ে যারা তাদের শরীরের রক্তে সেই পতাকা ভিজিয়ে ফেলেছিল, সেই পতাকার সম্মান রক্ষার্থে শহীদ দিবস আমাদের পালন করতেই হবে। তাই 21শে জুলাইয়ের এই শহীদ দিবস, সেই রক্ত কোথায় ধুলোর সঙ্গে, জলের সঙ্গে, বালির সঙ্গে মিশে গেছে, কিন্তু রক্তঋণ শোধ করার সেই চেষ্টায় আমরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের দ্বারা, ওনার ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি বলবো না, আইপ্যাকের লোকেরা তো কংগ্রেসের কাছেও গেছিল, এবং যেবার বিজেপি ভেবেছিল ক্ষমতায় এসে যাব, নীতিশ কুমার এবং লালুজি ক্ষমতায় এলেন বিহারে এবারের আগের বার। আপনাদের মনে আছে নীতিশ কুমারকে ব্যাক করেছিল আইপ্যাক, মানে ম্যানেজমেন্ট দেখছিল, তার থেকে বেশি সিট পেয়ে গেছিল লালুজিকে যখন জিজ্ঞেস করেছিল, বলে হাম লোক রাজনীতিবিদ হ্যায়। দুটো জিনিসকে মাথায় রাখবেন, কে নেতা হয়। প্রথমে হচ্ছে গুড অর্গানাইজার, গুড ম্যানেজার। এই গুড অর্গানাইজার আর ম্যানেজারের ঘাড়ে পা দিয়ে যারা, মাথায় হাত বুলিয়ে যারা এন্টার সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে, তারা হয় নেতা। তো আইপ্যাক, আদার প্যাক, এগুলো কোনো ব্যাপার নেই। ওয়ান অফ দ্য প্রসেস, একটা অফিস চালাবার ক্ষেত্রে যেভাবে একটা প্রসেস অনুযায়ী হয়। যেমন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভিড় হতো, মুকুলদা মারা গেছেন বলার উচিত নয়, এক কোণে দাঁড়িয়ে বলতো এদিকের ভিড় ওদিকে যাও, ওদিকের ভিড় ওদিকে যাও, লোকে ভাবতো মুকুলদা কত ক্ষমতাবান। সেক্ষেত্রে সেদিনও বর্তমান মুখ্যমন্ত্রীও যতটা যা পপুলারিটি পেয়েছেন, আমি সেদিনের আন্দোলনে ছিল, এটা বললে হবে না। কিন্তু আবার বর্তমান মুখ্যমন্ত্রী, তারও কোনো মেধা উৎকর্ষতা একেবারে ছিল না তা নয়। যে যেখানে পৌঁছন তার নিজের কিছুটা আলাদা সত্তা তৈরি হয় বলেই তো তিনি সেখানে পৌঁছন। কিন্তু তৃণমূলের এই অবস্থার মূল কারণ আমি মনে করি, যে কোনো রাজনৈতিক দল সত্তা নিয়ে চলতে হয়। দেখুন, যে কোনো সংগঠন কোনো সময় ভাঙে, সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকজন সংগঠন করেন,
তত্ত্বগত দিক থেকে বিভিন্ন বিষয়ে ভিন্ন মতামতের কারণে তাদের বিতর্ক হয়, ডিবেট হয়, তারপরে তারা বেরিয়ে যান, কিছুদিন পরে তাদের নিজেদের মতামত অনুযায়ী তারা দল তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার আগে দলটা তৈরি করেছিলেন। তারপরে তিনি কংগ্রেসের মধ্যে বিতর্ক আনলেন এবং বেরিয়ে গিয়েই একটা ইনস্ট্যান্ট দল পেয়ে গেলেন, কারণ তিনি আগে থেকেই দলটাকে তৈরি করে রেখেছিলেন, বিতর্ক কংগ্রেসের ভেতরে তৈরি করেছিলেন। বিতর্ক তৈরি করার পর বেরিয়ে গিয়ে দল তৈরি করেননি, আগে দল তৈরি করে বিতর্ক শুরু করেছিলেন, গিয়ে ইনস্ট্যান্ট যাতে একটা আগে থেকেই প্ল্যাটফর্ম পাওয়া যায় তাই জন্যই দল তৈরি করে রেখেছিলেন। কিন্তু মজাদার ব্যাপার হলো এরকম দল বহু তৈরি হয়। আজকে এই পরিণতিটা কেন হলো? এই পরিণতির মূল কারণ, কংগ্রেসে তো বহু সময় হেরেছে, জিতেছে, যে কোনো রাজনৈতিক দলের এটা বিষয়। উনি কংগ্রেসের নাম যুক্ত করে দিলেন সবগুলোর সঙ্গে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল সেবা দল, পুরোটার সঙ্গে তৃণমূল। তার মানে একটা নকল ব্যাপারকে লালন পালন করলেন এবং তৃণমূল নির্বাচনের পর প্রাসঙ্গিকতা হারাচ্ছিল। এই অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করল কে? বিজেপি। তার কারণ বিজেপি জানে তৃণমূল যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। বিজেপির কাছে কংগ্রেস থ্রেট, এবং কংগ্রেস থ্রেট বলেই ওরা বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রাখবে, নিজেদের সরকারি বিরোধী দল শ্যাডো বিরোধী দলে পরিণত করেছে। এন্টায়ার প্রসেস কন্ট্রোল বাই এবং ইন্ট্রোডিউস বাই বিজেপি। এবং 21শে জুলাই যেটা হচ্ছে সেটাও আপনি ধরে নিতে পারেন 33 বছর পর বিজেপি 21শে জুলাই করছে অন্যের হাতে পতাকাগুলো দিয়ে, কারণ এটা 21শে জুলাই করছে বিজেপি। আমি এইখানে জিজ্ঞাসা করছি যে আপনি যে পয়েন্টগুলো বললেন যে বিজেপি জানে যে তৃণমূল না থাকলে কংগ্রেস শক্তিশালী হবে, লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আমরা মোটামুটি যারা রাজনীতিকে অবজারভেশন করি তারাও আমরা কিছুটা হয়তো বুঝতে পারছি। আমি এখানে আমার ভাবনা চিন্তা দিচ্ছি না, কারণ অন ক্যামেরা আমাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু আপনি এবার একটা কথা বলুন, বিজেপি না হয় এটা জানে, কিন্তু কংগ্রেস রাজ্য সভাপতি হিসাবে আপনি জানেন, কিন্তু যখন আপনাদের জাতীয় স্তরের নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিটিং করছেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ছাড়ছেন, তখন এগুলো আপনাদের মাথায় আসে না যে আদতে আপনারাই হয়তো বিজেপির সুবিধা করে দিচ্ছেন? দুটো জিনিস আপনারা ভুল করছেন। কংগ্রেস যে রাজনৈতিক বাতাবরণ অ্যাটমসফিয়ারে বিশ্বাস করে, এটা যদি না করতো, মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ওপিনিয়ন থাকতো না, এতগুলি রাজনৈতিক দলের তৈরি হতো না। কংগ্রেস এটা জানে বলেই, যেমন নির্বাচন যখন চলছে, মহিলা বিল নিয়ে যখন এটা বাতিল হয়ে গেল, মানে রুখে দেয়া গেল, তখন এলওপি হিসাবে রাহুল গান্ধী ফ্লোরের লিডারদের সবাইকে ফোন করলেন। ভেবে দেখুন, সবার বাড়িতে, মানে সবাইকে ফোন করলেন। এখানের মিডিয়ারা কি করলেন? সঙ্গে সঙ্গে দেখানো শুরু করলো গর্দি মিডিয়ারা, রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে। এরকম প্রত্যেক রাজ্যে আলাদা যে রাজনৈতিক দল আছে, কারণ ছোট রাজনৈতিক বা আঞ্চলিক দলগুলো মিলে তো তারা একত্রিতভাবে ইন্ডিয়া প্ল্যাটফর্মটা তৈরি করেছিল। আপনি জানেন ম্যানেজমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছোট ব্যবসায়ীরা নিজেরা যখন বাঁচতে চান, বড় ব্যবসায়ীর কর্মকাণ্ডকে রুখতে চান, তখন তারা জোট গঠন করে, তাকে বলে বিজনেস কম্বিনেশন। এখানেও বিজেপি তানাশাহির বিরুদ্ধে, মনুবাদী চিন্তার বিরুদ্ধে, আরএসএসের সবাই যখন যে যার আলাদা আইডিওলজি, আলাদা চলার পথ, এগুলোকে পরিহার করে একত্রিত হয়েছিলেন যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে। অতএব কংগ্রেস সেখানে যখন লিড করছিল, কংগ্রেসকে সমস্ত যখন এই একটা ভালো কাজ তারা করলেন যে পার্লামেন্টে একত্রিত হলেন, শ্রীরামপুরে কি করলো? পোস্টার ব্যানার তৈরি করে দিল, দেখো রাহুল গান্ধী টু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফোন শুভঙ্কর সরকার কোথায়? ইমমেটেরিয়াল।
ইউনিয়ন অফ ইন্ডিয়া, ফেডারেল স্ট্রাকচার, কনসেপ্ট ইজ সেপারেট। এইটুকু পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি না মিডিয়া না কারুর আছে, নেই তা বলবো না। আপনার যদি ভেস্টেড ইন্টারেস্ট পেছনে থাকে তাহলে তাকে আপনি দেখাবেন না। এক, দুই হচ্ছে এরপরে দুটো জিনিস। তার আগে কি হলো, রাহুল গান্ধী মেঘা প্রেস কনফারেন্স করে ঐতিহাসিক, যেটা কোনো দিন হয়নি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকের একটা লোকসভা নির্বাচন দেখালেন। সারা ভারতবর্ষ দেখালো, ইন্টারন্যাশনাল প্রেস থেকে শুরু করে বাদ থাকলো না। তার দুদিন পরে তার বাসায় সমস্ত ইন্ডিয়া জোটের লোকেদের সঙ্গে কথাবার্তা বললেন। আমি সেদিন দিল্লিতে, দেখা গেল প্রথম রোতে সিপিএম পার্টির সেক্রেটারি বেবিজির সঙ্গে কথা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী, কারোর দৃষ্টি সেদিকে পড়ল না। আর রাহুল গান্ধী কথা বলছেন দাঁড়িয়ে, অভিষেক কথা বলছেন রাহুল গান্ধীর সঙ্গে। ওইটাকে ফ্রেম করে এখানে ডিসকাশন শুরু হয়ে গেল। এই দেখুন, এত সবের পর রাহুল গান্ধী, কেউ লেফটের সঙ্গেও, লেফটের লোকেরাও এটা নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে দিলেন। আদার তো বিজেপি তো আছেই, তাদের তো এজেন্ডা এটা, সেই এজেন্ডা তারা তাদের হোয়াটসঅ্যাপে তাদের যা যা কাজ তারা তাদের বিশ্ববিদ্যালয় অনুযায়ী, তাদের কলেজ অনুযায়ী তারা করতে লাগলেন, সেটা তারা করবেন, আপত্তি নেই। এইবার এই যে বিষয়টি রাজনৈতিকভাবে আমাদের কর্মীরা যদি চায়ের দোকানে সেটাকে আলোচনা করে, কেউ কেউ কংগ্রেসের ভেতরে থেকে বিজেপির লোকেরা কংগ্রেসই সেজে আরো বেশি করে সেটা ইন্ধন দেয়। কোথায় সেটা প্রমাণিত হলো? আসামের ক্ষেত্রে ভেবে দেখুন, স্লিপার সেল কতটা ভেতরে ঢুকিয়ে রেখেছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি, এখানেও কিন্তু স্লিপার সেল ঢোকানো ছিল। আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে। আফটার নির্বাচন এত কুইক মেকানিজম তৈরি হয়ে যায় নাকি, যদি আগে থেকে না ফাউন্ডেশন তৈরি হয়? ফ্যাক্ট। কারণ বিজ্ঞান এটা বলে। আসামের ক্ষেত্রে আমার কলিগ এআইসিসি সেক্রেটারি আমার সঙ্গে ছিল, তাকে এমন মেরেছে, ন্যায়যাত্রার সময় সে যখন হ্যান্ডওভার করছে কুচবিহারের বর্ডারে, তাকে আমাকে জড়িয়ে ধরলো, বললো আমার এই পাঞ্জাবি পুরো রক্তে ভেজা, দেখো আমাকে মেরেছে। সেই পাঞ্জাবি পরে সে বিজেপিতে জয়েন করছে। আরেকজন এমপি, তার ছেলে প্রার্থী, সে হঠাৎ করে করছে, ফর হোয়াট? আমার কাল পদস্খলন হতেই পারে, আমি তো ব্যক্তি। সেই পদস্খলন মানেই কংগ্রেসের আদর্শ নীতির কি থুড়ি পদস্খলন হয়? এবং এইবার ভোটে হারের পর রাহুল গান্ধী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোট চুরি হয়েছে। রাহুল গান্ধী বললেন আমি এর সঙ্গে সহমত। রই পড়ে গেল। দেখো এত করাপশন তৃণমূলের, কংগ্রেস। মানুষকে বুঝতে হবে, বিহারে যখন ভোট চুরির কথা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টি খুব দুজন সাধারণ নেতাকে পাঠাননি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভেবেছে পশ্চিমবঙ্গে তো বহুদিন যাবৎ ভোট চুরি হচ্ছে, গুন্ডাদের একদিকে দিয়ে, বদমাশি একদিকে করে, অতটা মেকানিজম ছিল না, মানে ডাইরেক্টলি থ্রেট করেই বা চুরি করে ভোট চুরি ছিল। তো তারা সেই ভয়ে হয়তো ওখানে যাননি। এবার প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী সেদিনও বলেছেন ভোট চুরি হয়েছে, এখানেও আগে থেকে বলেছে হিন্দুত্বের ফ্লেভার ছিল, বাট পুরা হিন্দুরা এক হয়ে গিয়ে ভোট দিয়েছে, সেটা কিন্তু পরিসংখ্যানে তা বলে না। আর দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন, এসআইআর, আর তার সঙ্গে ইভিএম, এভরিথিং, দেয়ার ওয়াজ সাম আদার মেকানিজম, যেটা নর্মাল নয়। তো রাহুল গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চুরির কথা বলছে, আমি নিজে বিশ্বাস করি যে এরা ভোট চুরি করে, আমি সেটাকে সমর্থন যদি না করি, তাহলে আমি তো আগে যে কথা বলেছিলাম এখানে আমি মমতাকে সাপোর্ট করব না, এটা কোনো দিন ব্যাপার হতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন, যখন ইন্ডিয়ার জোটের কোথাও কেউ গেছেন, আমাদের তো রিচুয়াল প্রসেস অনেক আছে। আগে তো জামার বোতাম থাকতো না বলে ইন্দিরা গান্ধী কমিউনিস্ট নেতাদের সেফটি পিন দিয়ে লাগিয়ে দিতেন, যত্ন নিতেন। রাজীব গান্ধী তো অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের একটি কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন, তাকে লিডার অব দি টিম করে বিদেশে পাঠিয়েছিলেন, যাতে বিদেশে গিয়ে তিনি চিকিৎসা করাতে পারেন। সৈফুদ্দিন চৌধুরী এবং চিত্তবাবুকে পড়তে ভালোবাসেন বলে শিডিউল টাইমের বাইরে পার্লামেন্টের লাইব্রেরি খুলে দিয়েছিলেন। তো রাজনৈতিক ওই যে বিষয়,
কে কাকে আলিঙ্গন করেছে। তবে হ্যাঁ, আমি যখন কারুর কাছে মার খাই, আপনি যদি এখানে একটা প্যানেল ডিসকাশন করেন আর কফি দেন, আর এক ঝলক যদি দেখা যায় যে ইন্টারভেলে কি হচ্ছে, আমিও তো অনেক দিন অন্য চ্যানেলে ডিবেটে গেছি, আমাদের কর্মীরা ফিরে আসলে বলে, বাহ, এমনি সময় তোমরা তর্ক করছো আর কফি খাওয়ার সময় তোমরা হাসাহাসি করলে, এটা আমাদের ভালো লাগেনি, আমরা তো প্রতি সময় মারামারি করছি। এটা তো একটা দলের সমস্যা নয়। আজকে যখন তৃণমূল থেকে এসেই আবার রাজ্যসভা সিলেক্ট হয়ে যায়, তখন এতদিন যারা যতই মেকানিজম থাকুক, কিছু বিজেপি কর্মীর তো আশা আকাঙ্ক্ষা, তাদের পরিশ্রম, তাদের ঘামে এই সরকার তো ক্ষমতায় এসছে, তো তারা নিরাশ হন না।
এবং 21শে জুলাই যেটা হচ্ছে হুম হুম সেটাও আপনি ধরে নিতে পারেন 33 বছর পর বিজেপি 21শে জুলাই করছে হুম অন্যের হাতে পতাকাগুলো দিয়ে, কারণ এটা 21শে জুলাই করছে বিজেপি।